মানুষটার চোখে কোনোদিন জল দেখেনি সে, তাই বুঝি অবাক হয়ে সেদিকে তাকিয়ে রইল নীলিমা। তুমি কাঁদছো কেন? কাঁপা কাঁপা দুর্বল হাত স্বামীর দিকে বাড়িয়ে দেন তিনি। হাতটা ধরে ফেলেন অলোকেশ। কাল সারা রাত একাকী বিছানায় শুয়ে বুঝেছি তুমি আমার জীবনে কতখানি ত্যাগ স্বীকার করেছো এই সেনবাড়ির সদস্যদের একটু ভালো রাখার জন্য। কখনোই ত্যাগকে স্বীকৃতি দিইনি আমি, মনেও পড়েনি সেসব কথা। কিন্তু কাল পাশে তোমার অনুপস্থিতিতে বুঝেছি বড্ড ভুল হয়ে গেছে নিজেকে কর্তা ভেবে গাম্ভীর্যের মুখোশ পরে বসে থাকাটা। আমি সেনবাড়ির কর্তা হলে তুমিও যে আমার অর্ধাঙ্গিনী, তোমাকে ছাড়া আমি একাকী ভালো থাকবো কিভাবে? আজকে দাঁড়িয়ে তো আর পুরনো সময় ফিরিয়ে দিতে পারবো না তোমায়, তবে আজ থেকে একটা কথা দিতেই পারি। ক্লান্ত চোখ মেলে নীলিমা তাকান চেনা মানুষটির দিকে। এতদিনের চেনা মানুষকে হঠাৎ এতখানি অচেনা লাগে কেন? আজ থেকে সুদের কারবার একেবারে ছেড়ে দিলাম, হয়তো কারোর চোখের জলের দাম দিতে গিয়ে তুমি আজ। কিন্তু শাস্তি তো আমার পাওয়ার কথা ছিল নীলা, ঈশ্বর তোমায় কেন? তুমি তো সবাইকে বুকে আগলে রাখতেই চেয়েছিলে। কিছু তো হয়নি, একদম ভালো আছি দেখতে পাচ্ছ না? শুকনো মুখে হাসি ফুটিয়ে তোলে নীলিমা। শুধু একবার বলো, সত্যি বলছো তুমি আর কোনোদিন সুদের ব্যবসা করবে না? কাউকে টাকা ধার দেবে না? প্রয়োজন পড়লে অসহায় মানুষকে ধার দিতেই পারি, কিন্তু চড়া সুদ আর কখনো নেব না। শুধু তুমি সুস্থ হয়ে বাড়ি ফিরে এসো। আস্তে ধীরে বেরিয়ে যান অলোকেশ। একদৃষ্টে সেদিকে তাকিয়ে থাকেন নীলিমা। আজ যে তার বড় আনন্দের দিন। কয়েক মুহূর্ত পরেই ঘরে ঢোকে কমলিকা। নীলিমার চোখ মুখ আনন্দে উজ্জ্বল হয়ে ওঠে। যখন থেকে জ্ঞান ফিরেছে মেয়েটাকে দেখতে ইচ্ছে করছিল। আজ সে চোখের সামনে দাঁড়িয়ে হাসি মুখে বলেন তিনি, আমরা পেরেছি রে মা, এতদিনে আমার স্বপ্ন পূরণ হয়েছে। তোর জ্যাঠ শ্বশুর নিজে মুখে বলেছেন পুরোপুরিভাবে সুদের ব্যবসা ছেড়ে দেবেন। এর চাইতে বড় সুখ আর কি বা হতে পারে? অসহায় মানুষগুলোর চোখের জল দেখতে আমার বড় কষ্ট হতো, বুকের মাঝে হাহাকার জাগতো। কি যে শান্তি লাগছে আজ, তুই ভাবতে পারবি না মা। এ জয় একান্তই তোমার জয় বড় মা। তুমি পেরেছো ওনার মন বদলাতে, মতের পরিবর্তন ঘটাতে। এখানে আমার কৃতিত্ব কোথায়? কি বা করেছি আমি? তোমার ভালোবাসা জিতে গেছে শেষ পর্যন্ত, এতেই আমার সুখ। ওরে মেয়ে, কি ভেবেছিস তুই আমি কিছু জানি না? ঘুমন্ত জ্যাঠ শ্বশুরের ঘরে ভয়ে ভয়ে ঢুকে কিসের জন্য দরবার করতে গিয়েছিলি? যে মেয়ে জ্যাঠ শ্বশুরের সঙ্গে কথা বলতে এত ভয় পায়, সে মেয়ে ভয়কে জয় করে ঘরে ঢুকে সে কথাগুলো উচ্চারণ করেছে যা কখনো আমি বলার কথা ভাবতেও পারিনি। এ ভালোবাসা ছাড়া আর কি? আমি জানি তুই আমায় খুব ভালোবাসিস, তাই এই জয় শুধু আমার নয়, আমাদের দুজনের জয়। চোখে জল এসেছিল, লুকোনোর চেষ্টা করলো কমলিকা। বোকা মেয়ে, কাঁদছিস কেন? আজ তো আমাদের আনন্দের দিন। দাঁড়া, আগে একবার সুস্থ হয়ে নি। রান্নাঘরে গিয়ে চিংড়ির মালাইকারি, ভেটকির পাতুরি, রুইয়ের রসা, কাতলা কালিয়া রাঁধাবো। সঙ্গে শুক্তো ডাল চচ্চড়ি। বাড়ির ছোট বউ বলে কথা, রন্ধন শিল্পে দ্রৌপদী না হলে চলে? এত কিছুর মাঝে বড় বড় আলু দিয়ে বাঙালি মাংসের ঝোলটা বাদ গেল কেন? কেন আর মাছে ভাতে বাঙালি বলে? প্রাণ খুলে প্রাণ খুলে হেসে ওঠেন দুজনে। সারা জীবন এভাবেই ভালোবাসবি তো আমায়? নিঃশব্দে চলেছে গাড়ি, দুজনের কারোর মুখে কথা নেই। শেষ পর্যন্ত নীরবতা ভেঙে রমন্যাই বলে ওঠে, সত্যি আমাকে শাস্তি দেবে বলে ভাবছো? রনির কাছে তার মাকে ছোট করবে? পারবে করতে? মিথ্যে আমি বলিনি রমু, মিথ্যে বলাও আমি পছন্দ করি না। শাস্তি হলো ছোট বৌমার সামনে দাঁড়িয়ে তুমি স্বীকার করবে কিভাবে ওর অজান্তে ওর জীবনে তুমি ঝড় আনার পরিকল্পনা করেছিলে, যাতে ভবিষ্যতে তোমার স্বরূপ জেনে নিজেকে সে সুরক্ষিত রাখতে পারে। চোখ দুটো জ্বলে ওঠে রমন্যার। আর এ কাজ যদি আমি না করি? না করতেই পারো, স্বাধীন মানুষ তুমি, ইচ্ছে মতো চলার অধিকার নিশ্চয়ই আছে। ঠিক তেমনি আমিও কিন্তু স্বাধীন। সেক্ষেত্রে আমাকে পুরো ব্যাপারটাই পারিবারিক ডিনারে জানাতে হবে, তারপর বাড়ির মাথারা যা সিদ্ধান্ত নেবেন। নীরবতা নেমে আসে দ্রুত। গাড়িতে পুরো দমে এসি চলা সত্ত্বেও রমনার কপালে বিন্দু বিন্দু ঘাম ফুটে ওঠে। রাত গভীর হয়, ঘুমিয়ে পড়েছে রনি, কিন্তু বাড়ির তিনজনের চোখে ঘুম নেই। কেবল ঘুমোচ্ছে অরণ্য। সে জানে দাদা ভাই ঠিক ব্যবস্থা নেবে, সে যে তাকে বিশ্বাস করে অন্ধের মতো। কিন্তু ঘুম নেই কমলিকার চোখে। রাত 12:30টায় তাকে একাকী ছাদে আসতে বলেছে রমন্যা। ভয় পাচ্ছে সে। এ কদিনে সে যেটুকু বুঝেছে, সেনবাড়ির বড় বউ একজন আত্মসর্বস্ব মানুষ, নিজেকে নিয়ে ব্যস্ত থাকতে পছন্দ করে, স্বভাবেও খানিকটা অহংকারী বটে। হঠাৎ সে তাকে আলাদাভাবে ডেকে পাঠালো কেন? ঘরের ভেতর নিস্তব্ধতা পাক খাচ্ছে। চুপচাপ ল্যাপটপের সামনে বসে আছে অভি। রাতে নীরবতা ছাপিয়ে শোনা যাচ্ছে ঘড়ির কাঁটা টিকটিক শব্দ। ফ্যাকাশে মুখে বলল রমন্যা, যদি আমি না যাই আজ? যেতে নাই পারো, আগেই বলেছি আমি। এক কথা দুবার বলা স্বভাবে নেই আমার। আমি চাই নিজে
নিজেকে শুধরে নিয়ে তুমি আবার ফিরে এসো সেনবাড়ির বড় বউ হিসেবে, আমার অর্ধাঙ্গিনী হিসেবে, রনির মা হিসেবে। ভালোবাসো, স্বার্থপরতার ঊর্ধ্বে উঠে ভালোবাসতে শেখো, পরিবারের মানুষগুলোকে পাশে নিয়ে চলতে শেখো। ধীর পায়ে বেরিয়ে গেল রমন্যা। ঘড়ির কাঁটা তখন 12:30টার ঘর ছুঁই ছুঁই। ল্যাপটপ বন্ধ করলো অভিক, অনুসরণ করলো স্ত্রীকে। যেদিন থেকে সেই স্ক্রিনশট নিজের চোখে দেখেছে সেদিন থেকেই তার কাছে রমন্যা বিশ্বাসযোগ্যতা হারিয়েছে। পায়ে পায়ে সিঁড়ি বেয়ে উঠছে রমন্যা, পেছনে খানিক দূরত্ব বজায় রেখে অভিক। ভাবতে পারেনি কখনো সামান্য একটা ঘটনার পরিণতি এমন হবে। ক্ষমা চাইতে হবে তাকে ওই ভিখারি ঘরের মেয়েটার কাছে। যদি কোনোভাবে জানতে পারতো কে তার এই সর্বনাশ করেছে, তার অস্তিত্ব বিপন্ন করে দিত ঠিক, ছাড়তো না কিছুতেই। কিন্তু জানবে কিভাবে, কে বলবে তাকে? অনেক চেষ্টা করেছে অভিকের থেকে নামটা জানতে, কিন্তু মানুষটা একেবারে যাকে বলে স্পিকটি নট। মোবাইল সার্চ করেও মেলেনি কিছু, যেন মন্ত্র বলে উধাও হয়ে গেছে সবকিছু, প্রমাণ তথ্য সব। হার সহ্য করতে পারেনি কোনোদিন। অভিককে পেয়ে ভেবেছিল জিতে গেছে সে। গাড়ি বাড়ি, অপর্যাপ্ত অর্থ, সাজানো গোছানো জীবন, একটু নিয়ম মেনে চলা, সে আর এমন কি। বাড়ির পুরুষরা তো সারাদিন কাজে কর্মে ব্যস্তই থাকে, অথচ আজ ভাগ্যের খেলা বোঝা ভার। সেতুর দুপ্রান্তে দাঁড়ানো দুজন, সুন্দরী নারীটি পরাজিত আর সাধারণ নারী বিজয়িনী। এই ভাবনাই যেন তার মাথায় আগুন জ্বেলে দিচ্ছে। কিন্তু না, সাবধান হতে হবে এবার। সাবধান হতে হবে তার নিজের ভালো থাকার জন্য, সংসার, সন্তান, স্বামীর ভালোবাসা পাওয়ার জন্য। এই হার আপাতত তাকে স্বীকার করতেই হবে। সব শুনে স্তম্ভিত হয়ে গেল কমলিকা। স্তব্ধতা নেমে এলো অন্ধকার বেয়ে। সম্বিত ফিরে পেল এক সময়, অবাক স্বরে বলল, কেন দিদি, কি করতে চেয়েছিলে তুমি আমার সঙ্গে? আমি তোমাকে সহ্য করতে পারছিলাম না আর। বড় সহজেই তোমার সবকিছু মেনে নিচ্ছিল বাড়ির সবাই। হয়তো অরণ্য অভিকের চেয়ে শক্ত বলে, অথচ আমায় দেখো দেখো একবার আমার দিকে তাকিয়ে। বিয়ে হয়ে আশা স্তক বারবার মনে করিয়ে দেওয়া হয়েছে তুমি কে, কি তোমার পরিচয়। রমন্যার নিজস্বতাকে ছাপিয়ে বড় হয়ে উঠছে সেন বাড়ির বড় বউয়ের পরিচয়। আমিও যে একটা আলাদা মানুষ ভুলেই গেছে সবাই। নিয়মের নিগ্রে বাধা পড়েছি তত ক্লান্ত হয়েছি একাকী। কেউ জানতে চায়নি আমার কথা, জানতে চায়নি কেমন আছি আমি। আমার ভালো লাগা মন্দ লাগার খবর কে রেখেছে? কেউ না, অভিকও না। অথচ অরণ্য রাখে। অরণ্য জানে তুমি কি খেতে ভালোবাসো, কোথায় ঘুরতে যেতে ইচ্ছে হয় ছুটির দিনে। লুকিয়ে হলেও তোমার পছন্দের মিষ্টি আইসক্রিম আনতে তার ভুল হয় না। নতুন করে যেন রমন্যাকে চেনে কমলিকা, পড়তে পারে হৃদয়ে লুকোনো আক্ষেপের ছবি। কখনো বুঝতে পারিনি দিদিভাই, ওই সাধারণ জিনিসগুলো তোমার এতটা পছন্দের। আমি তো ভেবেছি দামি শাড়ি, গয়না, রূপচর্চা নিয়ে থাকতেই তোমার ভালো লাগে। ভালোভাবে বাঁচতে কার না ভালো লাগে? তার চাইতে অনেক বেশি ভালো লাগে প্রিয় মানুষের মনোযোগ পেতে। অবাক হলো রমন্যা। তার মনের কথা শুনে অবচেতনে যে এতখানি আক্ষেপ জমেছিল টের পায়নি তো এতদিন। খোলা খাতার মতো নিজেকে মেলে দিল কিভাবে সে বাড়ি ছোট বউয়ের সামনে। এই মেয়ের মধ্যে কি আছে? এজন্যই কি এত সহজে মায়ের পছন্দের মানুষ হয়ে উঠতে পেরেছে এই সাধারণ মেয়ে? জমাট অন্ধকারে দাঁড়িয়ে ভাবছিল অভিজ্ঞ, এভাবে তো ভাবা হয়নি কখনো। ভেবেছে শাড়ি, গয়না, স্যালোর, রূপচর্চা আর বছর বছর ঘুরতে যাওয়া, এতেই রমনা সন্তুষ্ট। কিন্তু না, আজ কি শুনছে সে? বুকের গভীরে চুপিসারে পাথর জমেছে অভিমানের। ভাগ্যিস আজ পায়ে পায়ে ওপরে এসেছিল। নিজের মনে প্রতিজ্ঞা করলো অভিক, রমন্যার আক্ষেপ সে মিটিয়ে দেবে, ভালোবাসায় ভরিয়ে দিয়ে বলবে ভুল মানুষকে সে ভালোবাসেনি। তোমার মনের কথা বুঝতে পারছি দিদি ভাই, কিচ্ছুটি ভেবো না তুমি, আমি কিছুই মনে করিনি। নিশ্চিন্ত থাকো, কাউকে বলবো না আমাদের এই একান্ত সাক্ষাৎকারের কথা। তোমার মতো মানসিক অবস্থায় থাকলে আমিও হয়তো। ভালো থাকার চেষ্টা করো দিদি ভাই, চেষ্টা করো ভালো রাখার। নিজেকে ভালো না রাখতে চাইলে এই দুনিয়ার কেউ পারবে না তোমায় ভালো রাখতে। আমি ভুল করেছি ছোট, তুই আমায় ক্ষমা করিস। রমন্যা বলল, নাকি কেউ ওকে দিয়ে বলিয়ে নিল কথাগুলো? কিসের ক্ষমা দিদি ভাই? বড়রা বুঝি কখনো ছোটদের কাছে ক্ষমা চায়? অবাক চোখে কমলিকার দিকে তাকিয়ে থাকে রমন্যা। এমন ভাবেও বুঝি বলা যায়, ভাবা যায় এমন ভাবে, ভালোবেসে আপন করা যায়? কমলিকা সহজেই যা পারে, সে পারে না কেন? ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন নীলিমা। রাতটুকু হোটেলের রুমে অরণ্য থাকবে বলে আজ সকাল সকাল বাড়ি ফিরেছে অভিক। রনির সঙ্গে খানিক খেলার পর মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দিল সে। মায়ের জন্য দু একবার একটু ঘ্যান ঘ্যান করলেও একটা গোটা সন্ধে বাবার এতখানি আদর পেয়ে সে বেশ খুশি ছিল। এখন নীলিমা নেই, তাই রান্নাঘরের দায়িত্ব দুই বউয়ের হাতে। তবে চিন্ময়ী আছেন, কিন্তু কেবল দেখভালের জন্য। অলোকেশের এমনই নির্দেশ, তমা থাকলেও কাটাকোটা সবটাই তাকে বুঝিয়ে দিতে হয়। তার ওপর আছে রনির আবদার, সে আজ রাতে পাস্তা খেতে চেয়েছিল। সবকিছু দেখে শুনে পরের দিনে রান্নার জন্য জিনিসপত্র গুছিয়ে বেডরুমে ঢুকলো রমন্যা। ঠিক তখনই পেছন থেকে তাকে জড়িয়ে ধরলো অভিক। বিদেশি চকোলেটের প্যাকেটটা বাড়িয়ে দিল। এটা আবার কিসের জন্য? উপহার দেওয়া কিংবা নেওয়ার জন্য উপলক্ষ লাগে না ম্যাডাম, ভালোবাসি তোমাকে। একেবারে আগের মতোই টুক করে হাঁটু গেড়ে বসে পড়ল সে। পেছনে লুকানো বাহাতখানা ম্যাজিকের ভঙ্গিতে বের করলো
হলো পছন্দের সেলারের ব্রাউনি আর লাল গোলাপ একমাত্র বউয়ের জন্য। অফিস থেকে তাড়াতাড়ি ফিরে কি পাগলামি শুরু করেছো বলো দেখি? লজ্জা পেয়ে হাসলো রমন্যা। এতদিন বাদে খুব ভালো লাগছে তার। অভিকের চোখে পুরনো প্রেমের ঝলক দেখতে পাচ্ছে। তবে কি অরণ্যর ছোঁয়ায় বদলে গেল অভিক? পাগলামি না করলে লালচে গালটা দেখতে পেতুম কি? নাকি ওই মিষ্টি হাসি নিশ্চুপে বলতো আমায় ভালোবাসি ভালোবাসি, সেই সুরে কাছে দূরে জলে স্থলে বাজায়। আজ তো পাগল একটা। ব্রাউনি ভালোবাসি মনে ছিল বুঝলাম, কিন্তু পছন্দের সেলারের খোঁজ পেলে কোথায়? বলবো কেন, সিক্রেট। মুচকি হাসলো অভিক। আমাদের লিটিল শার্লক হোমস থাকতে অন্য কোনো গোয়েন্দার কাছে তোমার পছন্দ অপছন্দ জানার জন্য দরবার করব কেন? অবশ্য আর্থার কোনান ডয়েলের সৃষ্ট গোয়েন্দা হোমস খুবই ভালো মানুষ। জীবন জুড়ে অপরাধী শনাক্তকরণ করে গেছেন, কিন্তু কখনো ঘুষ নেননি। ইনি কিন্তু নেন, হাতে গরম ঘুষ। পিৎজা, বিরিয়ানি আর সপ্তাহের একটা মোটে ছুটির দিনটা ঘুষ দিতে হয়েছে কেবল ম্যাডামের পছন্দের কথা জানতে। চোখটা বড় বড় হলো, পরক্ষণে হেসে ফেললো রমন্যা। শেষে তুমি কিনা রনির কাছ থেকে? মা নিজে থেকে সাহায্য না করলে কি আর করা যায় বলো? ছেলেই একমাত্র ভরসা। এবার থেকে মা যদি নিজেই ভরসা হয়ে উঠতে চায় আপত্তি নেই, কিন্তু আসবে নাকি কাছে একটু? অনেকদিন ভালো করে দেখিনি তোমায়। পরশু নীলিমার ছুটি। ডাক্তার চৌধুরী জানিয়ে দিয়েছেন অলোকেশ আজ ভীষণ খুশি। বাড়িটা নতুন করে প্রাণ ফিরে পাবে যেন। কতদিন বাদে বাড়ির গিন্নি নিজের বাড়ি ফিরবেন। নামি ফ্লোরিস্টকে ফোন করে গেটটা সুন্দর করে সাজানোর বরাত দিয়েছেন। ডাক্তারের কথা মেনে পছন্দের পুষ্টিকর খাবারের আয়োজন করতে বলেছেন। ডিনার টেবিলে সাজানোর পরিকল্পনা চলছে। কোনোভাবেই যেন নীলিমার না মনে হয় তিনি কিছুদিন না থাকায় সবকিছু কেমন অগোছালো হয়ে গেছে। সেনবাড়ির দুই ছেলে কর্তা অলোকেশ আর ছোট কর্তা পুলকেশ গেছেন হাসপাতাল থেকে নীলিমাকে বাড়ি নিয়ে আসতে। রমন আর কমলিকা যে যার নিজের ঘরে প্রস্তুত হচ্ছে। এমন সময় তমা এলো কমলের ঘরে। এক্ষুনি একবার তোমায় ছোট মা ডাকছেন। চিন্তিত হলো কমলিকা। এই আনন্দের দিনে কি আবার কিছু সমস্যা হবে? আস্তে আস্তে সেনবাড়ির সবাই তাকে ছোট বৌমা হিসেবে মেনে নিলেও মানতে পারেনি চিন্ময়ী। তবে কি আশঙ্কা ভরা মন নিয়ে চিন্ময়ীর ঘরের সামনে গিয়ে দাঁড়ালো সে। দরজায় সামান্য শব্দ করতেই, এসো ছোট বৌমা, ভেতরে এসো। এতক্ষণ ধরে তোমার জন্য অপেক্ষা করছিলাম। সাজগোজ হয়ে গেল? দেখো তো চেয়ে আমায় কেমন লাগছে, মানিয়েছে? এমন স্নেহের গলা এর আগে কখনো শোনেনি সে। অবাক হয়ে দেখলো খুড় শাশুড়িও ঘরে উপস্থিত। তোমার জেঠ শ্বশুর আসতে বলেছেন। হাসলেন সেই প্রথম দিনের মতো, নরম মায়াবী হাসি। বলেছিলাম না পারলে তুমিই পারবে সেনবাড়ির অচলায়তন ভাঙতে। কি মেজদি, আমি ঠিক ছিলাম তো? হালকা হেসে ঘাড় নাড়লেন চিন্ময়ী। কি যে হেয়ালি হচ্ছে তার সঙ্গে বুঝতে পারল না কমলিকা। খাটের বাজু ধরে কিং কর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে রইল। নীলিমা আজ খুব খুশি। এতদিন বাদে ঘরে ফিরবেন যে। নার্সের হাতে নতুন ঢাকাই শাড়ি, ম্যাচিং ব্লাউজ, পেটিকোট দেখে অবাক হলেন। হাসলো তরুণী নার্স। আপনার স্বামীর ইচ্ছে, উনি এগুলো সব নিয়ে এসেছেন। সেজেগুজে হুইল চেয়ারে চেপে হাসপাতালের বাইরে আসার পর জীবনে প্রথমবারের জন্য নীলিমার মনে হলো অসুস্থ হওয়াটা খুব একটা খারাপ কিছু নয়, যদি পরিবারের সব সদস্যরা ভালোবেসে পাশে থাকে। হাত ধরে অলোকেশ গাড়িতে তুললেন। তিনি দেখলেন প্রতি মুহূর্তে মানুষটি তার খেয়াল রাখছেন। সামান্য উঁচু নিচু হলে কোনো অসুবিধা হচ্ছে কিনা বারবার জিজ্ঞেস করছেন। এটুকু তো চেয়েছিলেন তিনি, পরিবারের সবার ভালোবাসা। এর চেয়ে বেশি আর কি বা চায় মানুষ? অরণ্য আজ ড্রাইভারের সিটে, চোখ রাস্তার দিকে। জেম্মার যেন কোনোভাবেই কষ্ট না হয়। তুই মিষ্টান্ন ভাণ্ডারের সামনে গাড়ি থামাবি। নীলিমার পছন্দের মিষ্টি আমি আজ নিজে হাতে কিনবো। আগের মতো দীপ্ত ভঙ্গিতেই নির্দেশ দিলেন অলোকেশ। বেশ পরিপূর্ণ লাগছে তাকে আজ। হাত ধরার মানুষটি যে ফিরে এসেছেন। কমল এলো না আমায় নিতে? এতক্ষণ বাদে কথা বললেন নীলিমা সুস্মিত হাসি মুখে ধরে রেখে। সে যে তোমার ফেরার আয়োজনে ব্যস্ত গো। আজ যে তুমি আবার নতুন করে নিজের চেনা বাড়িতে ফিরবে, চেনা মানুষগুলোর মাঝে। অরণ্যর হয়ে অলোকেশ উত্তর দিলেন, তুমি যে দ্রুত সুস্থ হয়ে উঠেছ বৌদি, এ কেবল ঈশ্বরের কৃপা। তোমায় ছাড়া সেনবাড়ি ভাবাই যায় না বলে উঠলেন পুলকেশ। এই কদিন যেন দাদার দিকে তাকানোই যাচ্ছিল না। এখন থেকে কিন্তু প্রতি মুহূর্তে নিজের যত্ন নেবে তুমি। কোনো রকম অবহেলা যেন না দেখি। চিন্ময়ী আছে অবশ্য তোমার খেয়াল রাখার জন্য। আর একজনও কেউ এসেছে নাকি বাড়িতে? কৌতূহলী হলো নীলিমা। কে আর আসবে মা? পুলকেশ থেমে যান। বোঝেন পরিস্থিতি সামলে নিতে তার বাবার মতোই দক্ষ হয়ে উঠেছে অভিক। এই তো সেনবাড়ির বড় ছেলে হওয়ার উপযুক্ত কাজ। বাড়িতে ঢোকার সময় আমরা সবাই মার্চ পাস্ট করে ঘরে ঢোকাবো, বুঝলে? যাকে বলে পারিবারিক পদ্ধতিতে সম্বর্ধনা। এই কদিন বড্ড মিস করেছি মা তোমায়। তোমার অনুপস্থিতি বারবার আমাদের বুঝিয়ে দিয়েছে সেনেদের যৌথ পরিবারে তুমি কতখানি গুরুত্বপূর্ণ। অনেক হয়েছে পাগলামি। একা আমি কি বা করতে পারি? সবসময় মনে রাখবি কেবল আমি নই, এই সংসারের প্রতিটা সদস্য সমান গুরুত্বপূর্ণ। আর্কিটেকচার নিয়ে পড়েছিস যখন, তখন নিশ্চয়ই জানিস একটা বাড়ি দাঁড়িয়ে থাকে পিলারের ওপর ভর করে। পিলারই আসল শক্তি। তোরা সবাই হলি সেন পরিবারের এক একটা পিলার। যত্ন করে সবটা আগলে না রাখলে আমার অস্তিত্ব কোথায়? কদিন হাসপাতালে থেকে জেম্মা দেখছি
দার্শনিক হয়ে উঠেছে। আসল জানালার ধারে খালি পাখি দেখতো তো, পাখিদের মতো বড় দার্শনিক আর কে আছে। হাসতে হাসতে বলে অরণ্য, এমনকি সদাগুরু গম্ভীর অলোকেশের মুখেও দেখা যায় হাসির ঝিলিক। হেসে ফেলে অভিজ্ঞ, আবেগঘন পরিস্থিতি লঘু করতে অরণ্যর জুড়ি মেলা ভার। আমি তোমার কাছে অপরাধী বৌমা, পারবে কি ক্ষমা করতে? সেদিন তোমায় আমি চিনতে পারিনি, হয়তো তা আমারই অক্ষমতা। ছোটই ঠিক ছিল সেদিন। আমি ঠুনকো আভিজাত্যের অহংকারে অন্ধ হয়ে কোথায় ভালোবেসে তোমায় কাছে টেনে নেওয়া উচিত ছিল, আর আমি কিনা ঠেলে দূরে সরিয়ে দিয়েছি প্রতিনিয়ত। কিন্তু তুমি রাগ করোনি, সেন পরিবারের বিপদের দিনে সব ভুলে পাশে দাঁড়িয়েছ। আজ বর্দির এখন তখন অবস্থায় তুমি যেমনভাবে বুক দিয়ে পড়ে করলে, নিজের দায়িত্বে হাসপাতালে নিয়ে গেলে অন্য কেউ করতো তা কিনা সন্দেহ। বড্ড ভুল করে ফেললাম যে। বিছানা ছেড়ে হঠাৎই উঠে দাঁড়ান চিন্ময়ী, এগিয়ে এসে কমলের হাত দুটো ধরেন। এতদিন আমি ভুল করেছি বলে তুমি যেন আমায় ভুল বুঝো না বৌমা। অরণ্যকে বড্ড ভালোবাসি তো, তাই কখনো ভাবতে পারিনি সে আমার অবাধ্য হবে। এ কি করছেন আপনি মা? আমি কি কখনো আপনাকে ভুল বুঝতে পারি? অরণ্যকে আপনি জন্ম দিয়েছেন, কোলে পিঠে করে মানুষ করেছেন, তার উপর আপনার দাবি সবচাইতে বেশি। তাও যে আপনি নিজের ইচ্ছের বিরুদ্ধে গিয়ে আমায় সেন বাড়ির বউ হিসেবে স্বীকৃতি দিয়েছেন, সেজন্য আমি কৃতজ্ঞ। আপনার জন্য আমি অরণ্যকে পেয়েছি। সারা জীবন এভাবেই আমাদের মাথার উপর থাকুন আপনি, এইটুকুই চাই। ক্ষমা চেয়ে লজ্জা দেবেন না মা, অরণ্যর মতো আমিও তো আপনার সন্তান। এত সহজে বর্দি যা বুঝতে পারলো আমি পারলাম না কেন? কোথায় বাঁধলো আমার? নিজেই তো বললি এক্ষুনি, ঠুনকো আভিজাত্যের অহংকারে এতদিন অন্ধ ছিলে তুমি। অহংকারের মোহ, অন্ধ আভিজাত্যের মোহ, তাই বুঝি হিরে আর কাছে ফারাক করতে পারোনি? আমি তো প্রথম দিন দেখেই বলেছিলাম। ঠিক বলেছিস রে ছোট, কিন্তু যা হয়েছে তা অতীত। দেখিস এবার আমি ঠিক নিজের ভুল শুধরে নেব। কে কোথায় আছো এসো তাড়াতাড়ি। সেন বাড়ির বড়গিন্নি যে গেটে দাঁড়িয়ে পুলকেশের হাঁক ডাকে পাড়া সচকিত হয়ে ওঠে। সস্নেহে বৌমার পিঠে হাত রাখেন চিন্ময়ী। চলো আজ সবাই মিলে আদরে ভালোবাসায় বড়দিকে তার নিজের সংসারে নতুনভাবে বরণ করে আনি। ছোট তুইও চল। চলো মেজদি ভাই। কমল তাকালো একবার। খুড় শাশুড়ির চোখে জলের আভাস, দৃষ্টি এড়ায় না। ভালোবাসা বুঝি এমনই সংক্রামক? এমন সুন্দর অভ্যর্থনা তার জন্য অপেক্ষা করছে ভাবেনি নীলিমা। আনন্দে উজ্জ্বল হয়ে উঠল চোখ দুটো। সর্বমঙ্গলময়ের কাছে বিড়বিড় করে কি যেন প্রার্থনা করলেন, বোধহয় সেন পরিবারের সবার মঙ্গল কামনা। এমনটাই তো তিনি করে এসেছেন বরাবর। পরিবারই ভালো থাকা মানেই যে তার নিজের ভালো থাকা। ছোট তুই এসেছিস? উৎসাহে দুপা এগিয়ে এলেন নীলিমা। কখন এলি? এই কদিন আমার খুব মনে পড়ছিল তোর কথা। মনে হচ্ছিল আর কি কখনো তোকে অরুণকে দেখতে পাবো। তবু একবার আমাদের ফোন করার কথা তোমার মনে হলো না দিদি ভাই? ভাগ্যিস বরদা নিজে থেকে ফোন করলো, তাই তো তোমার অপারেশনের খবর জানতে পারলাম। সঙ্গে সঙ্গে টিকিট কেটে চলে এলাম সেনবাড়ির ভাগ্যলক্ষ্মীকে দেখতে, অভিমান ভরা কণ্ঠে বললেন ছোট কাকিমা। সেনবাড়ির দুটো ছেলে, আমাদের একটা ফোন করতে পারলো না? কর্মসূত্রে দূরে চলে গেছি বলে আমরা কি এতটাই পর হয়ে গেছি দিদি ভাই? এখন তো কর্ম নেই, অবসরে দুজনেই। না হয় আমি পরে ছিলাম চিরকাল, কিন্তু অরুণ, সে তো আজও তোমায় মায়ের মতো শ্রদ্ধা করে। বাড়িতে এতগুলো লোক, একটা খবরও কি কেউ আমাদের দিতে পারতো না? অভিক ইশারা করে অরণ্যকে। ছুটি ছাটায় যখন ছোট কাকি এই বাড়িতে বেড়াতে আসতেন, চেনা সোজা সরল অঙ্কগুলো না পারলে দুজনকে কান ধরে দাঁড় করিয়ে রাখতেন। খানিক পর আসতো ঘুষ, বাচ্চাদের পছন্দের সিনেমা দেখতে নিয়ে যাওয়া, চকোলেট আইসক্রিম কিনে দেওয়া। আজও সেই পুরনো কায়দায় একসঙ্গে কান ধরে দাঁড়িয়ে পড়লো দুজনে। এই এই করছিস কি, করছিস কি তোরা? বড় হয়েছিস, চাকরি করছিস, এখনো বাচ্চামো ঘুচলো না? এগিয়ে এসে ছোট কাকিমা দুজনকে বুকে জড়িয়ে ধরেন। কিরে, এখনো আবার চকোলেট আইসক্রিম ঘুষ দিতে হবে নাকি আদর করে? বাবাকে কেন দেবে, আমাকে দাও, বুঝলে ছোট ঠাম্মা? তোমার ঝোলায় কত চকোলেট আইসক্রিম আছে গো? নিষ্পাপ মুখে রনি বলে ওঠে। তুমি ওকেই দাও, আমরা আর কি? কথাটা শেষ করতে পারে না, লজ্জা পেয়ে হেসে ওঠে অভিক। অরুণ কোথায় রে? দেখছি না তো। ওপরের ঘরে বসে আছে চুপচাপ। তুমি যে তাকে একবারও ডাকোনি, তাই বড্ড অভিমান হয়েছে তার। জানোই তো তোমার ছোট দেওরকে কেমন অভিমানী। মৃদু হাসেন ছোট কাকিমা। দাঁড়াও, আমি এক্ষুনি সব ব্যবস্থা করছি। গম্ভীর মুখে গটগট করে ওপরে উঠে যান অলোকেশ। খানিক বাদেই দেখা যায় দাদার পিছু পিছু অরুণ নেমে আসছেন, মুখখানা হাসি হাসি। কি বাঁধিয়ে বসলে হঠাৎ? বড় বৌদি, তোমায় তো হারকিউলিসের লেডি ভার্সন বলে জানতুম, শেষে তুমিও? সামান্য থামলো সে। আমায় একটা খবর অবধি দিতে পারলে না? চোখ দুটো ছলছল করে ওঠে কমলের। এত এত ভালোবাসা জমে আছে মানুষগুলোর হৃদয়ে। হে ভালোবাসা, তুমি এত সংক্রামক কেন? কেন বারবার চোখে জল আসে? কাঁদছিল রমন্যাও ভালোবাসার এই স্নিগ্ধ স্বরূপ প্রত্যক্ষ করে। এখনো তার হৃদয়ে লোভ আছে, আভিজাতের অহংকার আছে। এখনো চায় সে সম্পত্তির পূর্ণ অধিকার, গয়না, শাড়ি, বিলাসবহুল যাপন। কিন্তু সে এও জেনে গেছে এই লোভ কেটে, এই লালসা কেটে যাবে একদিন। কেটে যাবে এই মানুষগুলোর সংস্পর্শে এসে। পুত পবিত্র ভালোবাসা অঙ্গ মেখে সুন্দরভাবে সাজানো খাবার টেবিল, একে একে সেরামিকের পাত্র ভরে আসছে রকমারি মন ভোলানোর খাবার সামগ্রী। অবাক হয়ে ক্রকারিজগুলো দেখছিলেন নীলিমা। শেষে থাকতে না পেরে অবাক গলায় বললেন, এ কি, বিশেষ অতিথিবর্গের আপ্যায়নের জন্য ব্যবহৃত
ক্রকারিজ আজ টেবিলে সাজানো কেন? আমাদের গৃহকর্ত্রী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন আজ, তার অনারেই আয়োজন। খাবার থেকে বাসনপত্র সবকিছু স্পেশাল না হলে হয়? হাসলেন অলোকেশ। ঠিক তখনই তোমার হাতে ধরা মিষ্টির পাত্রগুলোর দিকে নজর গেল নীলিমার। অস্ফুটে বললেন, মিষ্টান্নের গুড়ের রসগোল্লা? তোমার মনে ছিল? কিছুই ভুলিনি। এক জীবনে ভোলাও যায় না হয়তো, শুধু তুমি আমার অভ্যেস হয়ে গিয়েছিলে। কয়েকটা দিন আলাদা থেকে বুঝলাম এই সংসারে তোমার ভূমিকা কতখানি। আজ থেকে তোমার পছন্দ অপছন্দের খেয়াল রাখার দায়িত্ব আমাদের সবার। বৈঠকখানার সাবেকি ফরাজ কোথায় গেল? সেই গোল গোল লালচে তাকিয়াগুলো আসার সময় দেখলাম না তো। ব্যবসা নেই, তাই ব্যবসায়িক আদব কায়দারও দরকার নেই, হাসলেন পুলকেশ। অসাধ্য সাধন করলে তুমি বড় বৌদি, কেবল আমি নয়, আমরা সেনবাড়ি ছোট বৌমা না থাকলে অসম্ভব, কখনো সম্ভব হতো না। সবাই অবাক হয়ে কমলিকার দিকে তাকালো। এবার যেন একটু লজ্জা লজ্জা লাগছে তার। এত মানুষের মনোযোগের কেন্দ্রবিন্দু কোনোদিনই হতে চায়নি সে। সবার প্রথমে ছোট কাকিমার মুখে হাসি ফুটলো। আমি তো আগেই বলেছিলাম এ মেয়ে অসাধ্য সাধন করতে পারে। আজ সবাই মেনে নিচ্ছেন তো। আমার দূরদৃষ্টি ছিল। আজকের সময় দাঁড়িয়ে অন্তত সেটা আর অস্বীকার করার উপায় নেই। সত্যি আমার অরণ্য খাঁটি হিরে পছন্দ করেছে। আজ আমি ভীষণ খুশি, ভীষণ ভীষণ খুশি। আর এই খাওয়ার টেবিলে সবার সামনে নিজের ভুলটাও স্বীকার করে নিতে চাই। মধ্যবিত্ত পরিবারে জন্মালেও সেন পরিবারের বৌমা হিসেবে কমলিকা সবচাইতে উপযুক্ত। আমি খুঁজলেও এতখানি পারফেক্ট মেয়ে হয়তো সেন পরিবারের ছোট ছেলের জন্য খুঁজে আনতে পারতাম না। থ্যাংক ইউ কমলিকা, এভাবেই সবসময় পরিবারের পাশে থেকো তুমি। চোখ ভরে উঠল জলে, ঠোঁটে কিন্তু হাসি ঝুলছে। এতদিনে নিজেকে তৃপ্ত লাগছে কমলিকার। স্বীকৃতি অন্তত পেল এতদিনে, এটুকুই তো চেয়েছিল সে। এর চেয়ে তৃপ্তির আর কি বা হতে পারে? অরণ্যর চোখের দিকে তাকিয়ে সে তৃপ্তির আভাসই দেখতে পেল কমলিকা। সাংসারিক চাপে, মানসিক অশান্তিতে যে পুরনো ভালোবাসা হারিয়ে গিয়েছিল, ক্ষণিকের তরে আবার ফিরে যাবে দুজনে সেই ভালোবাসার কাছে নতজানু হতে। খাওয়া শেষ হয়ে এসেছিল অলোকেশের। চোখ তুলে চেনা গম্ভীর মুখে দেওয়ালের দিকে তাকালেন। তোমাদের সবার খাওয়া শেষ হলে বৈঠকখানায় এসো একবার, কথা আছে জরুরি। উঠছি আমি। গদি মোড়া চেয়ার হালকা করে সরিয়ে উঠে দাঁড়ান অলোকেশ। কমলিকার দিকে তাকিয়ে চোখের দৃষ্টি নরম হলো সামান্য সময়ের জন্য। শিরদাঁড়া সোজা করে এগিয়ে গেলেন বেসিনের দিকে। নীলিমা চিন্ময়ীর মধ্যে এক দুবার চোখাচোখি হলো। কি বলতে চান সেনবাড়ির বড় কর্তা? হঠাৎ করে সবাইকে ডেকে পাঠালেন কেন? বুঝতে না পেরে চিন্ময়ী তাকালেন পুলকেশের দিকে। চোখের ইশারায় কোনো উত্তর এলো না। অর্থাৎ পুলকেশ সবসময় দাদার সঙ্গে ছায়ার মতো থাকলেও এই পার্টিকুলার ব্যাপারে কিছুই জানে না বোঝা যাচ্ছে। মুখছবিতে স্পষ্ট ভেতরে ভেতরে সবারই একটা চিন্তা হচ্ছে। এমন সময় তমা হাসি মুখে বলে উঠল, মাংস দেওয়া তো হয়ে গেল, এবার রসগোল্লা দিয়ে দিই। উদাস গলায় বলল নীলিমা, তুলে রাখ, রাতের জন্য পোলাও আর চিকেন করিস। ওর সঙ্গে খাবে না হয় সকলে। উপস্থিত কেউ কোনো আপত্তি করলো না। কারোর এই মুহূর্তে খাওয়ার ইচ্ছে নেই তেমন। সবার কৌতূহল, কি বলতে চান অলোকেশ? কেন ডেকে পাঠালেন খাওয়া শেষ হতে না হতে? ৩-৪টে সোফায় ভাগাভাগি করে বসেছে বাড়ির সকলে। সবারই দৃষ্টি এখন অলোকেশের দিকে। কি এমন বলবেন উনি? কত জরুরি কথা হলে সবাইকে এভাবে ডেকে পাঠানো হয়? ভেতরে ভেতরে উসখুস করছিল রমন্যা। কি বলতে চান অলোকেশ? কোনোভাবে তার কার্যকলাপের কথা জেনে যাননি তো? তাই হয়তো আজ সবার সামনে এসিতে বসেও মৃদু ঘামতে লাগলো সে। একবার বিবাহিত স্ত্রীর দিকে তাকালো অভিক। বুঝতে পারলো ভয় পাচ্ছে রমন্যা। ইশারায় আশ্বস্ত করলো তাকে। গলা খাঁকড়ে বললেন অলোকেশ, ছোট থেকে শুনে এসেছি ছোটদের উচিত বড়দের কথা মেনে চলা, তাদের গুরুত্ব দেওয়া, অবিডিয়েন্ট হওয়া। কিন্তু সেই বড়রাই যদি কখনো ভুল করে বসে তখন কি হবে? ছোটরা যদি দেখিয়ে দেয় তাদের ভুল, হয়তো মেনে নেবেন না সহজে, কিন্তু দিন শেষে যদি তারা বুঝতে পারেন যে ভুল করেছেন, তবে কি করবেন? ক্ষমা চাইবেন ছোটদের কাছে? তাদের দৃষ্টিভঙ্গি কি হবে? ক্ষমা চাওয়া কি এতই সহজ? এই নিয়ে কেউ কখনো কিছু বলে না। হয়তো বড়রা ভুল স্বীকার করলে ছোট হওয়ার ভয় পায়, কিন্তু আমরা বইতে পড়েছি কারো কাছে ভুল স্বীকার করলে মানুষ ছোট হয় না। এই কথাটা তারা বারবার ভুলে যায়। সবার চোখেই প্রশ্ন, কি বলতে চাইছেন অলোকেশ? কিসের ভুল? এত ভনিতা করার মানুষ তো অলোকেশ নন। তোমাদের মনে নিশ্চয়ই অনেক প্রশ্ন উঠছে। ওঠাটাই স্বাভাবিক। ভুল হয়েছিল আমাদের, খুব বড় ভুল। মা বাবার করা একটা ভুলকে আমরা দিনের পর দিন এগিয়ে নিয়ে গেছি। সেন বাড়ির ছোট ছেলে, ছোট বৌমা বাড়ির সদস্য হিসেবে নয়, অতিথি হিসেবে বাড়ির উৎসবে অনুষ্ঠানে এসেছে। পুরনো মানবিমান ভুলে আমরা কেউই তাদের আপন করে নিতে পারিনি বুকে জড়িয়ে ধরতে। ভুল করেছিলাম। আজ সর্বসম্মুখে সে কথা স্বীকার করতে আমার কোনো দ্বিধা নেই। অরুণ আর ছোট বৌমার কাছে আজ আমি ক্ষমা প্রার্থী। কি বলছো তুমি দাদা? ক্ষমা আমাদের কাছে? কখনো না। উঠে এসে বর্দার হাত দুটো জড়িয়ে ধরেন অরুণ। তুমি যে নিজের ভুল বুঝতে পেরে আবার আমাদের আপন করে নিতে চাইছো, এই কি আমাদের কম সৌভাগ্য? চোখটা কি ছলছল করলো বর্দার, নাকি অরুণই ভুল দেখছেন? সামান্য থেমে বললেন, তাহলে বর্দার একটা কথা রাখবি?
দুজনেই তো রিটায়ার করে গেছিস এখন, আর তো ওখানে ঘর বাড়ি ছেড়ে পড়ে থাকার দরকার নেই। থেকেই জানা আমাদের সঙ্গে এ বাড়িতে শেষের কটা দিন 3 ভাইতে মিলে একসঙ্গে। যতই সোজা হয়ে হাঁটি শরীর তো আমারও ভাঙছে। স্ত্রীর দিকে তাকান অরুণ, চাউনিতে মিনতি। দাদার স্বর্ণিবন্ধ অনুরোধ ফেলার ইচ্ছে নেই তার, কিন্তু তার স্ত্রীর দিকটাও তাকে দেখতে হবে। একদিন সেই বাড়ির মানুষজনের কাছ থেকে অপমানিত হয়েছে। উৎসবে অনুষ্ঠানে সেনবাড়ি ছোট বৌমা নয়, পেয়েছে অতিথি অভ্যাগতদের সমান আচরণ। সেখানে তার শেষ বয়সে একসঙ্গে থাকার ইচ্ছে থাকলেও জোর করে নিজের মতামত চাপিয়ে দিতে পারেন না তিনি। ঘরের সবার দিকে তাকালেন ছোট কাকিমা, সবাই মুখ কিন্তু তাকালেন স্বামীর দিকেও। সমবেত চোখে অনুরোধের ভাষা পড়ে নিতে তার ভুল হয় না। হেসে বললেন, আমার কোনো আপত্তি নেই, তবে এবার কিন্তু 3 জায় মিলে শুধু বাড়ি বসে রান্নাঘর সামলাবো না, নানা রকম সমাজসেবামূলক কাজে যুক্ত হব। বাড়িতে আরো 2টো বউ এসে গেছে সংসার সামলানোর জন্য। আমরা সবাই এখন মুক্ত পাখি। আর দাদা বছরে 2-3 বার পরিবারের সবাই মিলে বেরিয়ে পড়বো ছুটি কাটাতে। ভেজালহীন মুক্ত বাতাসে কয়েকদিন শ্বাস নিয়ে আবারও ফিরে আসবো ইটকাট পাথরের শহরে, আমাদের নিজস্ব 4 দেওয়ালের মধ্যে। প্রতিবাদ করতে গিয়েও থমকে গেলেন অলোকেশ। সারা জীবন তো চললো আয় ব্যয়ের হিসেব, কি বা সঞ্চয় করতে পারলেন তিনি? শেষে জীবনটা সবকিছু ভুলে ভালোবাসা ফিরে পেলে ক্ষতি কি? হাসির আভাস ফুটল ঠোঁটে, আমি রাজি। বছর দেড়েক পর সেনবাড়ি ফুল আর আলোয় সাজে সেজে উঠেছে। ঝলমলে গেট দিয়ে অতিথি অভ্যাগতদের আনাগোনা চলছে। আজ যে সেনবাড়ি ছোট বউ কমলিকার সাধের অনুষ্ঠান, আত্মীয় স্বজনে ভরে উঠেছে বাড়ি। আনন্দ যেন থই থই করছে। কমলিকার পছন্দের ফিশ ফ্রাই ভাজাচ্ছেন অলোকেশ নিজে দাঁড়িয়ে থেকে। সারা জীবন বংশের বাতি চাওয়া বাড়ির বড় কর্তা আজ ভোরবেলা ঘুম থেকে উঠে ফিসফিসে স্ত্রীকে বলেছেন, ছোট বৌমার দৌলতে বাড়িতে লক্ষ্মীর পদচিহ্ন পড়লে মন্দ হয় না। দেখলাম তো নিজের চোখে কেমন করে মেয়েটা ভাঙা সংসার আবারও জুড়ে দিল। ছেলে হলে কি পারতো মনের ব্যথা অনুভব করতে? এই আনন্দের দিনে শুধু যদি কেয়াটা। চমকে উঠে স্বামীর দিকে তাকিয়েছিলেন নীলিমা। কতদিন বাদেই বাড়িতে কেয়ার কথা উঠল। হেসে বললেন, কেয়া তো কোথাও হারায়নি, সে আমাদের সঙ্গেই রয়েছে। অরণ্য কেয়ার উত্তরাধিকার, সেন বংশের ছেলে। সুনন্দা এসেছে তার হাজবেন্ডকে নিয়ে, অনুষ্ঠান রক্ষা করতে এসেছে কাকা কাকিমাও। দুজনেই মোটামুটি প্রতিষ্ঠিত, সংসারও সচ্ছল। ভামিনী দেবী কমলিকাকে একলাপে কানে কানে বলেন, বড্ড ভুল করেছিলাম রে মা সেদিন। ভুল কেন, অন্যায় করেছিলাম তোর সঙ্গে। আসলে কি জানিস, স্বার্থের মাঝে পড়ে মানুষ মাঝে মাঝে অন্ধ হয়ে যায়। পারলে ক্ষমা করিস মা। অতীত আমার কাছে সুখের ছবি হয়েই থাক কাকি। হাসে কমলিকা, যা ঘটেছে তাকে আমি ভুলে গেছি, তুমিও ভুলে যাও। অতীত পেছন থেকে টেনে ধরলে এগোবো কিভাবে? নন্দা ভালো থাকুক, বিবাহিত জীবনে সুখী হোক, এটুকুই চাইবো জীবনভর। থ্যাংক ইউ জামাইবাবু। সুনন্দা আস্তে করে অরণ্যর হাতে চাপ দিল। সেই দিনের পরিস্থিতি আর আজকের পরিস্থিতি সম্পূর্ণ আলাদা, এর জন্য আমি পুরো ক্রেডিট তোমাকেই দেব। সবসময় পাশে তুমি না থাকলে জটিল পরিস্থিতি দিদি একা হাতে সামলাতে পারতো না। দিদির জন্য আমি খুব খুশি। ভবিষ্যতে প্রতি পদক্ষেপে এভাবে দিদির পাশে থেকো, দিদিকে আগলে রেখো। গোটা সেনবাড়ি আজ ছড়িয়ে ছিটিয়ে হাসপাতালের করিডোরে চত্বরে অপেক্ষা করছে। আজই যে তাদের আদরে ছোট বৌমার ডেলিভারি। ছোট্ট রনি খালি একবার বাবার কাছে একবার কাকার কাছে দৌড়চ্ছে। ভাই না বোন কে আসবে আজ বাড়িতে, তাই নিয়ে তার উত্তেজনা তুঙ্গে। অরণ্য টেনশন করবে কি ভাইপোর প্রশ্নের গোলা সামলাতে জেরবার হয়ে যাচ্ছে। এমন সময় অপারেশন থিয়েটারের আলো নিভে গেল। তোয়ালে জড়ানো একটা পুটুলি নিয়ে একজন নার্স বেরিয়ে এলেন। সবার আগে উত্তেজিত মুখে এগিয়ে গেলেন অলোকেশ। হাসি মুখে বললেন, নার্স মিষ্টি খান, খাওয়ান। লক্ষ্মী এলো ঘরে। আর আমার স্ত্রী কেমন আছেন তিনি? চিন্তিত স্বরে বলল অরণ্য। মা এখন ঠিক আছে, একটু বাদে দেখতে পাবেন। চলুন আমার সঙ্গে, বাকি ফর্মালিটিগুলো করতে হবে। কয়েক ঘন্টা পর দেখতে যাওয়ার অনুমতি মিলল অরণ্য। অলোকেশ আর নীলিমা হাসি মুখে কেবিনে প্রবেশ করলেন। ঘুমোচ্ছিল কমলিকা। পায়ের শব্দে মুখ তুলে তাকালো। পাণ্ডুর ক্লান্ত হলেও বড্ড মিষ্টি দেখাচ্ছে। এই সৌন্দর্যের মাতৃত্বের, এই সৌন্দর্য নতুন এক প্রাণকে পৃথিবীর আলো দেখানোর। কোনো মেকআপ, কোনো জুয়েলারি ছাড়াই এই সৌন্দর্য শরীর জুড়ে ছড়িয়ে যায়। প্রেগনেন্সি গ্লো থেকে মাদারহুডের জার্নির মতো। গোলাপি ছোট্ট কটে তোয়ালে মুড়ে শুয়ে আছে গোলাপি পরি। কোলে নিয়ে একবারটি তার মুখের দিকে তাকাতে চমকে উঠলেন নীলিমা। চমকালেন অলোকেশও। এ যে অবিকল কেয়ার মতো মুখ, নাকি কেয়াই এলো ফিরে? কানের কাছে মুখ নিয়ে গিয়ে বললেন, দেখলি কেমন মিলল সেদিনের কথা? মায়ার বাঁধনে এড়ানো এতই কি সোজা? আস্তে ধীরে নীলিমা মেয়েকে সঁপে দিলেন অরণ্যের কোলে। ফিসফিসিয়ে বললেন, মায়ের আদর, মায়ের বাঁধন কেমন হয় বুঝবি এবার। মেয়ে কোলে পেয়ে ভালো করে চেয়ে দেখ, আবারও তোর মা ফিরে এসেছে আমাদের কাছে, রক্তের টানে, ভালোবাসার অঙ্গীকারে। কি বুঝলো ছোট্ট শিশুটি কে জানে? অরণ্যের আঙুলটা নিজের ছোট্ট মুঠিতে নিয়ে একদৃষ্টে তাকিয়ে রইল মুখের দিকে। কেমন লাগলো বন্ধুরা এই পুরো গল্পটি? অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।